আমি প্রথমে আইনের একটা কথা বলি, ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি হয়, এর কোনো লিমিটেশন নাই। ফৌজদারি অপরাধ এটা তামাদি হয় না। সেটা যদি আমি কাউকে খুন করি, আমি যেই হই, লাট সাহেব হই আমি, তারপরে আমার বিরুদ্ধে সেই ভিকটিমের পরিবার মামলা করতে পারে, 20 বছর পরে হইল। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে কারণে আমরা ক্ষুব্ধ ছিলাম ইউনূসের শাসন আমলে, সেটা হলো যে তারা রাতারাতি চ্যালেঞ্জটা করে বসলো 71-এর দ্বিতীয় স্বাধীনতা, এবং প্রথম স্বাধীনতাটা তারা কি রিসেট বাটনে চাপ দিয়ে দিল। এইটা তো সহ্য কর, আমি না, কোন মুক্তিযোদ্ধাই সহ্য করবে না। বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে, আমি নির্ঘাত বুকে হাত দিয়ে বলতে পারি, তারাও এটা সহ্য করবে না। মনে মনে তারা থুতু ফেলবে, একদিন সুযোগ পাইলে পরে প্রকাশ্যে থুতু ফেলবে। কারণ মুক্তিযুদ্ধ একটা মানুষের জীবনের এবং দেশের বেলা এর যে কত বড় অহংকার। আমার সবচেয়ে বড় অহংকার হইল আমি সময়ের শ্রেষ্ঠতম সন্তান এই কারণে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের আমি সংগঠক ছিলাম, নিউক্লিয়াসের একটা অঞ্চলের আমি দায়িত্বে ছিলাম। তো এর চেয়ে বড় পাওনা তো আমার কিছু নাই। আমাকে যদি 10-12 রাষ্ট্রপতি বানায়, এই সম্মান রাষ্ট্রপতি আসতে পারে, যাইতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা 71-এর মুক্তিযোদ্ধা 71-এই হয়েছে, সেটা আর যুগে যুগে বা বছর বছর বাড়বে না। অতএব এই জায়গাটায় আঘাত করা অত্যন্ত, আমি বলবো, নিন্দনীয় এবং গর্হিত অপরাধ। এ কারণেই কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। আমি অন্তত লাস্ট টাইম, আমার লাইফের লাস্ট ব্রিথ পর্যন্ত, শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তিযোদ্ধাদের উপরে যে কিছুই আছে সেটা বিরোধিতা করবই, মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে। জুলাই আন্দোলনে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের পুলিশ বাহিনীর কারো কারো দ্বারা হোক, অথবা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নেতা কর্মীদের মাধ্যমে হোক, অথবা এই আন্দোলনকে কেন্দ্র করে যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জঙ্গি আক্রমণের কথা আমরা শুনি। যারা আন্দোলন করেছে তাদের মধ্য থেকেও স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে, এরকম তো অনেকের মুখ থেকে শুনেছি আমরা, এবং তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া গেছে। সেটি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এই পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের বিচার হন না কেন, যেভাবে হন না কেন, তার বিচারটি হওয়া উচিত কিনা আপনি আমি তো আগাগোড়া বলে আসছি, আগাগোড়া কিন্তু আমি বলে আসছি যে আপনারা ছাত্র হত্যার কথা বলেন, মানুষ হত্যার কথা বলেন, কতজন পুলিশ হত্যা হয়েছে, কতজন, তার তালিকাটা দেন। আপনি যদি হিসাব করেন সরকারি হিসাব অনুযায়ী, সরকারি কিন্তু পুলিশ হত্যার হিসাবটা দিবে না, দেয় নাই, ইউনূসের সময় দেয় নাই। সরকার কিন্তু এই আওয়ামী লীগের সময় যে হত্যাটা হয়েছে, সেই হত্যার ফিগার সে তার থেকে অন্তত 6 গুণ বেশি হইল পুলিশ হত্যা হয়েছে, পড়েই মারা হয়েছে। আপনি দেখেন নাই কোথায় পুলিশ ছাত্রদের ঝুলাইছে? আশুলিয়া ঝুলায় নাই পুলিশকে, যাত্রাবাড়িতে ঝুলায় নাই পুলিশকে। এটা কি নৃশংসতা, অসভ্যতা, বর্বরতা, মধ্যযুগীয় অত্যাচার। গুলি করে হত্যা, এটা মধ্যযুগ, এটা আরো জঘন্যতম অপরাধ। এবং এটা তো প্রমাণিত, যখন এই জুলাই আন্দোলনের নায়কেরা, নায়ক বলি আমরা, জুলাই আন্দোলনের নেতা বলি বা সাবেক ছাত্র সমন্বয়ক বলি, তারা এই বিচারটি চাইছে না, তার মানে তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট, যেটা বোঝা যাচ্ছে। নইলে পুলিশ হত্যার বিচার তারা চাইবে না কেন? যদি আওয়ামী লীগের পুলিশ বাহিনী অথবা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতা কর্মীরা করে থাকতো, তাহলে তারা আরো 2 গুণ 10 গুণ আর জোরালো কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করতে যে পুলিশ হত্যার বিচার চায়। যেহেতু তারা এই বিচারটি চাইছে না, আমরা ধরে নিতে পারি এই হত্যাকাণ্ডের সঙ্গে পারি না। এটা তো তারা, তাদের আত্মস্বীকৃত বহু ভিডিও আছে, অডিও আছে, ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়তপুর না কোথায় যেন একটা ইসে 14 জন না 19 জনকে পড়াই মারছে। একজন মহিলা কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, তাকেও মারছে।
এরা কি মানুষ না অমানুষ? তো এবং অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয়, তাহলে সেই সমাজটা কিসের, জঙ্গলের না পশুদের? এবং এই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক বা সামনের সারি একজন নেতা তো কয়েকদিন আগে বললো যে এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে হত্যা করেছি, থানা লুট হ্যাঁ, জ্বালিয়ে রেখেছি, তারা প্রকাশ্যেই বললো। রাইট, এটা তার আত্মস্বীকৃত খুনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিএনপি এটি করতে চাইছে না? বিএনপি এখন সরকার, নির্বাচিত সরকার হিসেবে তারা ক্ষমতায় রয়েছে, তারাও বা কেন এটি হত্যাকাণ্ডে মানে এই হত্যাকাণ্ডগুলোর বিচার চাইছে না, এবং কেন তারা একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই বিষয়টি সামনে নিয়ে আসছে? এইটা তো বিএনপির লোকজন বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমার ধারণা হলো যে বিএনপি বলতে একটা ব্রিদিং আওয়ার চায়, আচ্ছা। একটা ব্রিদিং আওয়ার চায়। আস্তে আস্তে তো তারা অনেক জায়গা থেকে রিট্রাক্ট করছে, ফর এক্সাম্পল হুম হুম গণভোট। তো সেই রকমের একটা ব্রিদিং আওয়ার তারা চায় আমার মনে হয়। হুম হুম আমরা তো বরাবর বলছিলাম যে সংবিধান সংশোধন হইতে পারে, কিন্তু ফেলাই দেওয়ার মতো না। আমি নিশ্চয় না। বলছিলাম কিনা যে একবার আপনার খেয়াল আছে কিনা, আমি বলছিলাম যে হাত খাই, উত্তেজিত হয়ে বলছি যে সেটা আমার ল্যাঙ্গুয়েজটা বলা ঠিক হয় না, যে হাত কাইটে ফেলাই দেবো। হুম 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 হাত কেটে ফেলাই দেওয়ার দরকার হয় না। তাদের হাতের এবং এই যে যে টাকা পয়সা খাইয়ে যেটা করছে, আমি বলবো যে দেশের জন্য তো কিছু নাই, আকাম কুকাম যেটা করিয়ে গেছে এখন তো হুম হুম। বের হচ্ছে আস্তে আস্তে। আমার থেকে, যেহেতু আপনি জার্নালিস্ট, আপনি আমার থেকে আরো ভালো জানবেন। সেই ক্ষেত্রে তাদের কোনো রেহাই নাই, হত্যার বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। তারপরে আপনি বলছেন যে মানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রের অংশীদার ছিল, ষড়যন্ত্রের মধ্য দিয়ে নানান ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য, তাদের রেহাই হবে না, যে কোনো এক সময় বিচার হবে। হবেই। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা বলি, একটা ক্লু দিয়ে দিই। ট্রাম্প আসার পরে সে একটা জায়গায় বলছে নিজেই, ট্রাম্প, যে হুম হুম। বাংলাদেশে দুইটা জায়গায় একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে $29 মিলিয়ন, রাইট। মেইনলি অধিকারকে। এবং এই অধিকারের একটা ভিডিও আমি পাঠিয়ে দিতে পারি আপনাকে। সেটা হলো যে তার সেক্রেটারি না, এই এলান, হুম হুম। সাম এলান, সে বলছে কিসের এখন আর 71-71, আপনারা জেলে যাওয়ার পর আর কি, আপনারা যখন আচ্ছা। জেলে তখন সে হুম হুম এটা হুম। বুঝতেছে কিসের 71-71। ওই জেডাই খান পান্নারে ধরে না কেন এখন? আচ্ছা, তাই নাকি? এটা তো আমার জানা ছিল না, এই ধরনের বক্তব্য হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং তাদের আচ্ছা। দেওয়া হয়েছে $29 মিলিয়ন অ্যাজ পার ট্রাম্প। আর দুইজন অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির কোন দুইজন অধ্যাপক, তারা হুম এই হুম টাকাটা হুম। কোথায় খরচ করলেন জানা দরকার। অবশ্যই। আরো একটা এই দেই আপনাকে, অধিকারের 3 জন ছিল কিন্তু এই এর উপদেষ্টা মন্ডলী। হুম। আদিলুর রহমান খান, ক্লিয়ার আপনার। হাসান আরিফ ছিল অধিকারের প্রেসিডেন্ট, হুম। সিয়ার আবরার, হ্যাঁ, আর অসংখ্য তো ছিলই এসব। জি। আপনি ডক্টর ইউনূস সরকার কথা বলছিলেন যে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হয়েছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা আমাদের সামনে যে স্মৃতিচিহ্নগুলো সব ধূলিসাৎ করে দেওয়ার একটা ষড়যন্ত্র নিয়ে এসেছিল, রিসেট বাটনে প্রেস করেছিল। এখন তো আর ইউনূস সরকার নেই, এখন বিএনপি সরকারের সময় আমরা নানান সময় এই 1.5-2 মাসের মধ্যেই বেশ কয়েকটি বিতর্কিত বিষয় দেখলাম। সংসদে যুদ্ধাপরাধের দায়ে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের জন্য শোক প্রস্তাব আনা হলো। 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ বাজানোর দায়ে, অথবা 26শে মার্চ কেউ কেউ শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অনেককে আটক করা হলো, শিশু সহ এইটা নিন্দনীয় 32 জন। অপরাধ। জয় বাংলা স্লোগান বা জয় বঙ্গবন্ধু বলা, এটা কাদের সিদ্দিকও বলতেছেন, লতিফ সিদ্দিকও বলতেছেন, আমিও বলতেছি। আর জয় বাংলা তো এওলুর রহমান, বিএনপির সংসদ, হুম। সেও বলে। এবং আমার মনে হয় মেজর হাফিজও বলেন, জানি না। তো মুক্তিযোদ্ধা যারা, তাদের অন্তর থেকে তো জয় বাংলা স্লোগান এটা আপনি মুছে ফেলতে পারবেন না। এটা তো কোনো দলের স্লোগান না, এটা জাতির স্লোগান।
মুক্তিযুদ্ধের স্লোগান, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এই জন্য যারা এই করতেছেন, আমি ওই আমার অ্যাসোসিয়েটদের বলে দিচ্ছি যে এইভাবে কেউ যদি অ্যারেস্ট হয় তাদের বেইল চাপা, না চাইলে পরে হাইকোর্টে পাঠাই দিব, দেখবো। লড়াই অনবরত চালাই দিতেছে, এটা মিডিয়া আসুক আর না আসুক। ডক্টর ইউনূস সরকার যা করেছে এগুলো তো নতুন করে বর্ণনার কিছু নেই, আমরা তো দেখেছি। সেই জায়গা কি তো আমরা দেখলাম যে ইউনূস সরকারের বিদায় হলো যে কোনো ভাবে, কিন্তু এখনো এই কাজগুলো কেন ঘটছে? এখনো কি ইউনূস সরকারের প্রেতাত্মা হয়ে কেউ কেউ বর্তমান সরকারের অন্দর মহলে ঘাপটি মেরে বসে আছে? আছে তো, আছে তো, আছে তো, আছে, আছে। আচ্ছা। আমলার ভেতরে এখন আপনি ম্যাক্সিমাম পাবেন যারা জামাতপন্থী, হম। আমলাদের মধ্যে। পুলিশের ব্যাপারটা যেহেতু পুলিশের বিষয়, সেহেতু কিন্তু পুলিশের প্রতি একটা জায়গায় আমি বলি, পুলিশদের এইভাবে হেনস্থা করা উচিত না। এরাই কিন্তু প্রথম 25শে মার্চের রাতে তারা আত্মহতি দিয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে, এবং পরবর্তীকালে কিন্তু সেনাবাহিনীর চেয়েও পুলিশের অংশগ্রহণ ছিল বেশি। আমি সেনাবাহিনীকে খাটো করছি না, কিন্তু অংশগ্রহণের দিক থেকে। আর দরিদ্র জনগণের তো ছিলই। আমি সব বিষয়ে আরেকটি প্রশ্ন করতে চাই, মানে সবশেষে আহ মঞ্চ 71-এর অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত ছিলাম তাদের বিরুদ্ধে তো একটি ফেক মামলা দেওয়া হলো, নিরাপত্তা দেওয়ার নামে আমাদেরকে উল্টো সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো। আপনার নেতৃত্বে এই মঞ্চ 71 আত্মপ্রকাশ এবং এই সমাবেশটি, মুক্তিযোদ্ধাদের সমাবেশটি বা সেমিনারটি আয়োজন করা হয়েছিল। বেশ ভালো কথা, আমরা যারা উপস্থিত ছিলাম তাদের নামে ফেক মামলা দিয়েছে। তখন যারা সরকারের শীর্ষস্থানীয় পর্যায়ে থেকে 71-এ পরাজিত শক্তিদের সম্পূর্ণ ধরনের, মানে সম্পূর্ণভাবে আলো বাতাস দিয়ে আরো শক্তি সঞ্চয় করা হচ্ছিল তাদেরকে। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম সেই মঞ্চ 71-এর ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এসে যখন আমরা যে 18 জন অ্যারেস্ট হয়েছিলাম তাদেরকে জামিন করে দেওয়া হলো, আপনি সহ আরো ব্যারিস্টার সারা হোসেন সহ আরো যারা এই ধরনের মামলায় লড়েছেন, আপনাদের মাধ্যমে আমরা জামিন পেলাম। কিন্তু সবাই যখন আর একজনও খুব করছেন, সে হলো খোকন, জি জি জি, ঢাকা ইউনিভার্সিটি ল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাইট। দুলার প্রেসিডেন্ট। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবও, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আপনার সাথে ছিলেন। হ্যাঁ, ছিলেন। তাদের সভাপতি আমরা কৃতজ্ঞ। কিন্তু যে প্রশ্নটি করতে চাচ্ছি, যে মানুষ হয়তো এখনো অনেকে জানে না যে আমরা যারা সবাই জামিন পেয়ে গেছি, জামিন পেয়ে যাওয়ার পরেও ওই মামলায় নতুন নতুন করে বিএনপি সরকারের সময় আটক করা হচ্ছে কাউকে কাউকে। যেমন 3-4 দিন আগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক, বিএনপি পন্থী সাংবাদিক শওকত মাহমুদকে আগেই আটক করা হয়েছে অন্য মামলায়। তাকে আবার এই মঞ্চ 71-এর এই ঘটনাকে কেন্দ্র করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। কাজী মামুন, যিনি রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির যে অংশটি, সেই অংশের মহাসচিব কাজী মামুনকে ঈদের আগে, অর্থাৎ 17ই মার্চ, তিনি আগে আটক হয়েছিলেন অন্য মামলায়, তার জামিন হলো। জামিন হওয়ার পর আবার এই মঞ্চ 71-এর ঘটনায় তাকেও শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ভাইরাস তারা এই এই অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না, সিসি ক্যামেরার ফুটেজ আছে, সবকিছুর এভিডেন্স আছে। তারা, আমরা তো উপস্থিত ছিলাম আপনাদের আহ্বানে, আর তারা তো উপস্থিত ছিলেন না, তাদেরকেও এইসব মামলা দেওয়া হচ্ছে। তার মানে কি মঞ্চ 71-কে নিয়ে এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে না? অন্য কোনো বিষয় রয়েছে? আপনার কি মনে হয়? কেউ কেউ চালাচ্ছে, কারণ আমলার ভেতর তো আমি বললাম এখন অ্যাবাভ 60% কিন্তু জামাত আমলাদের মধ্যে। এক, দুই হলো যে আপনি নিজেই তো সাক্ষী, পুলিশকে তো ডাকছিলেন আপনি নিজেদের সেলফ ডিফেন্সের জন্য। পুলিশ এসে আপনাদের রক্ষা না করে সন্ত্রাস বিরোধী আইনে ঢুকাই, সন্ত্রাস দমন আইনে ঢুকাই দিল। তো এখন এইটাই বেসিক্যালি হয়েছে যে মুক্তিযোদ্ধাদের প্রাপ্য হইল এইটাই, যে তারা সদা সত্য কথা বলে, চেষ্টা করে, প্রতিবাদ করে। কারণ মুক্তিযুদ্ধের মতো একটা প্রতিবাদী আন্দোলন সারা পৃথিবীতে এইভাবে 9 মাসে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিচ্ছে, আপনি ইতিহাসে খুঁজে পাবেন, ইতিহাসে পাবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটা, সেটা লং টার্ম, 6 বছর 7 বছর 8 বছর বয়সে যেটা মারা গেছে তা হলো 60 লাখ ধরা হয়। আর আমার এখানে 9 মাসে মারা গেছে 30 লাখ। এদের এদের মানে এখন এর জানিসটাই। ভেতরে আমরা যারা বাইচে আছি তারা জি। আমরাও তো মৃত্যুপথে যাচ্ছি, বেঁচে আছি এইটাই আল্লাহর কাছে অপার শুকরিয়া, আল্লাহর অপার না, মেহের। আল্লাহর কাছে আপনারা শুকরিয়া জানাচ্ছেন, এবং আমাদের অপার সৌভাগ্য যে এখনো পর্যন্ত আপনাদের মতো কিছু মুক্তিযোদ্ধা আমাদের মাঝে রয়েছেন। এবং আমার এবং একটা এই কষ্টের বিষয় আছে, এই যে ওই আমার ইটায় আমি কিন্তু তখন আপনি জানেন নিশ্চয়ই যে আমি কিন্তু 1.5 মাস যাবত হসপিটালে ছিলাম। ওই ওই 28 সময় আগস্ট যখন মিটিংটা ডাকা হয়, হসপিটাল থেকে আমি আসি, আইসে যখন পুছি তখন কিন্তু দরজার ওইখানেই আমি দাঁড়াবার আগে আমার গাড়ির পেছনে গ্লাসটা ভেঙে দেয়। আমি জি। তখনও বুঝতে পারি না। তারপর ড্রাইভার গাড়িটা টান দিয়ে সামনে নিয়ে বলছে, স্যার এরা কিন্তু, আমি বলছি যে এটা তো ড্রাগ এডিক্টেড। আমার কাছে তাই মনে হয়েছে, কারণ সবই তো ইয়াং, বুড়ো দুড়ো কেউ দেখি। যারা মব ক্রিয়েট করেছিল, হ্যাঁ। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয়েছে এটা বোধহয় ড্রাগ এডিক্টেড, গাড়ির উপরে বাড়ি দিয়া ভাইয়ে দেব। তো হঠাৎ করে তো আমি একটু চমকাই গেছি যে কিরে এখানে বাড়ি দিয়ে নামারও চেষ্টা করছি, যে তখন তো আমি হুইল চেয়ারে কি করি। তো জি। আমার ড্রাইভার টান দিয়ে গেল, বলছে স্যার সামথিং ইজ রং। তা আমার মাথায় তখনও খেয়াল নেই যে এটা এই ঘটনা ঘটাইতে পারে। পরে ভেতর থেকে কল দিয়ে কিছু লয়ার আমার বললো, স্যার আপনি ঢুকবেন না, আপনি চলে যান বাসায়। বাসায় যাবো কেন? আপনার, আপনি আসলে পরে খবর আছে আপনার এখানে। ওরা বুঝতে পারে না, ওরা বলছে সমন্বয়কারীরা এসে হামলা করতেছে এবং অস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। আমি চিন্তা করলাম বাসায় যাবো কেন, কাছাকাছি কোথাও থাকি, কাছাকাছি কোথায়, সুপ্রিম কোর্টে আসতাম। কষ্ট হয়েছে খুব। তো এখন সেইটা নিয়ে দেখলাম যে আমি কেন যাই না, রাইট। না, এইটা আপনি নিয়ে এই একটু। এই বিষয়ে আপনি ব্যাখ্যা দিয়েছেন এর আগেও, তারপরেও দেখছি যে অনেকে এখনো পর্যন্ত বিশেষ উদ্দেশ্যে আপনাকে নানান ভাবে অ্যাটাক করছেন, হ্যাঁ, যে আপনি হ্যাঁ, কেন উপস্থিত ছিলেন না, আপনি আহ্বান করলেন কিন্তু আপনি অনুপস্থিত থাকলেন, তার মানে আপনি কি কাউকে ফাঁসাচ্ছিলেন কিনা। আমার নিজের মাথাও ঢোকে না, যদিও আমি মঞ্চ একাত্তরে কেউ না, আমি আপনার ইনভাইটেশনের মাধ্যমে অ্যাজ এ জার্নালিস্ট সেখানে উপস্থিত হয়েছিলাম হয়তো আলোচনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। যখন দেখছি সংবিধান এবং মুক্তিযুদ্ধ আক্রান্ত, তখন তো নিশ্চয়ই আমরা যেন অন্তত মুক্তিযুদ্ধকে স্যালুট করি, এখনো পর্যন্ত রক্তে ধারণ করি সেই চেতনাকে, সেই জায়গা থেকে গিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ এই বিষয়টিকে কেন্দ্র করে পুঁজি করে এটিকেই বিতর্কিত করার চেষ্টা করছে, সাথে একই সাথে আপনাকেও তুমুলভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের ব্যক্তিগতভাবে পাশাপাশি। আমাকে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে হ্যাঁ। আমাকে, তার কারণটা আছে, আমি কিন্তু বেসিক্যালি কোনো দলের না। হুম, হুম। আমি কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের দলভুক্ত না। আমি যে দলই আসছে সেই দলেরই মানবাধিকার লঙ্ঘন বা আইনের লঙ্ঘন হয়েছে যেটা আমি মনে করছি সেটার বিরুদ্ধে আমি জি। প্রতিবাদ করছি। যেমন র্যাব যখন গঠন করে, তারপরে কিন্তু আমি আমার কিছু ফলোয়ার নিয়ে, যারা মানবাধিকারের পক্ষে, তাদের নিয়ে, আইন সালিশ কেন্দ্রের কিছু কর্মীদের নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াই, কি যে র্যাব হইলো রাষ্ট্রীয় সন্ত্রাস। কিছুক্ষণ পরে র্যাব কিছু লোক, ভাড়া করা লোকজন হুম, আইনে হুম। আমাদের তারাই দেওয়ার চেষ্টা করছে, হাতাহাতির চেষ্টা করছে। যাই হোক, আসলাম। এটা কিন্তু 2004 সালের ঘটনা। জি। তারপর থেকে প্রফেসর একজন আহ, বামপন্থী নেতা মোফাক্কার চৌধুরী, তাকে হুম, হুম। মিরপুর থেকে তুলে নিয়ে তুলে নিয়ে এসেছিল, কুষ্টিয়ায় হ্যাঁ। হত্যা করা হয়েছে, হুম, সেটারও প্রতিবাদ করলাম। খুলনা পোর্ট থেকে একজন মাস্তানি, সে ডকে আছে, সেইখান থেকে সিভিল রেসে গিয়ে ছিনতাই করে রাস্তায় গুলি করে মারি ফেলেছে। সে দুষ্কৃতিকারী, এটা ঠিক, কিন্তু কোর্টে ঢুইকা মাস্তানি করে, জাজ সাহেবও বুঝতে পারে না, সেও গিয়ে কোন রকমে আত্মরক্ষার জন্য গেছে। জি। আমরা কিন্তু এগুলোর প্রতিবাদ বিএনপির আমল থেকেই করে আসছি। পরবর্তীতে আওয়ামী লীগের সময় যখন নারায়ণগঞ্জের 7 মার্ডার, সেটার আমরা বিরোধিতা করলাম। পরবর্তীতে এই রেজওয়ানার হাজবেন্ড যখন কিডন্যাপ হইলো, সেটার বিরোধিতা করলাম। তারপরে এই আদিল, সে যখন ঈদের দিন নাকি দিন মিশে যাইতেছে, তারপর অন দ্য ওয়ে থামাইয়া হুম, আদিলুর রহমান খান, জি। মোস্ট আনগ্রেটফুল ক্রিয়েচার। তো সে, তাকে যখন ই করা হইলো, আমরা প্রতিবাদ করলাম কিসের,
আমরা তখনও জানি না কি কারণে গ্রেপ্তার হয়েছে, জানার চেষ্টা করলাম, ডিবিতে ফোন করলাম, বলল যে না, পরে জানানো। আমরা প্রতিবাদ করলাম কি, যে ওয়েতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমার সাথে স্বাধীন মালিকও ছিল, যে ওয়েতে তাকে গ্রেপ্তার করা হয়েছে অন দ্য ওয়ে, তার তো বাচ্চারা ট্রমাটাইজড হয়ে গেছে, এটা কিছুতেই ঠিক না। এখন আমি বলি ওটা ঠিক না। সমন্বয়কে যখন আটক করা হলো আওয়ামী লীগের সময়, তারও প্রতিবাদ জানিয়েছিলেন এবং গুলি হ্যাঁ। বন্ধ করার জন্য আপনারা রিটও হ্যাঁ। করেছিলেন। গুলি যাতে না করে, এক, গ্রেপ্তার করুক। আর একটা হলো যে এই যে ডিবির হারুন, তার ভাতের হোটেল, সেটা যে খাওয়াই খাওয়াই সে ওই পোস্ট দেয় ফেসবুকে, এইটারও আমরা এই করলাম, এবং কোর্টও স্বীকার করলো যে এটা কি একটা মস্করা পাইয়ে গেছে। তো এগুলো তো ঠিক না। কাজ যদি করতে গেলে অবশ্যই এখন এগুলো করতে গিয়ে, এইগুলো আমি একটু বলি, এগুলো করতে গিয়ে আওয়ামী লীগের কিছু লোকের আমি চক্ষুশূল হয়ে গেছে। তাদের যারা অন্ধ আর কি, অন্ধ, তাদের কাছে যারা লজিক মারে না, তাদের কাছে আমি হইলাম লাল ইসের পক্ষে ছিলাম। এবং তারা 29 তারিখে একটা কার্টুন দিয়ে দিল, কার্টুন একটা ছবি পেস্ট করে দিল, উনি শিবিরের ছাত্ররা চলে গেছে। আওয়ামী লীগের একটু সিনিয়র নেতা যারা, তারা বলছে যে এই লাইনে ওরে অ্যাটাক করতে যাও না, দুনিয়ায় ওরে কসম খাইয়ে বললেও কেউ বলবে না শিবির বা জামাত করে। আপনি ঠিকই বলেছেন, যেমন ব্যক্তি ইমেজ যেমন প্রভাব পড়ে, যেমন তৃণমূল থেকে যখন তৃণমূল কংগ্রেস বানালেন, এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল।